প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এবং চাকরি প্রার্থী বন্ধুরা যে বিষয়ে বারংবার প্রশ্ন করছেন সে বিষয়ে থাকছে জরুরি খবর আপডেট। যে কার্যত প্রাথমিকের চাকরি ছেড়ে আপারে জয়েনিংয়ের ক্ষেত্রে অর্থাৎ আপার প্রাইমারিতে চাকরি জয়েনিংয়ের ক্ষেত্রে কী ধরনের সুবিধা অসুবিধার সম্মুখীন হওয়া যেতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই বিষয়ে সম্ভাব্য কিছু তথ্য আপডেট উঠে আসছে, কারণ ইতিমধ্যেই প্রাথমিকে অনেকে কিন্তু চাকরি করেন, বেশ কয়েক বছর চাকরি হয়ে গিয়েছে, ৬-৭ বছর। সেক্ষেত্রে আপারে চাকরি জয়েনিংয়ের ক্ষেত্রে কী ধরনের সুবিধা বা অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে সে বিষয়ে আর্জেন্ট তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। একেবারে বিগ ধামাকা নিউজ এবং জরুরি তথ্যাদি থাকছে এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করে নেবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে একটু সার্বিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে অনেকের কিন্তু চাকরির বয়সসীমা অনেকটাই এগিয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে অনেকেই প্রাথমিকের চাকরি ছেড়ে আপার প্রাইমারি সেকশনে যোগদানের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছেন। সব ক্ষেত্রে যেটা হচ্ছে তা নয়, তবে প্রাইমারি স্কুল ছেড়ে আপার প্রাইমারি স্কুলে যোগদানের ক্ষেত্রে সেক্ষেত্রে কী কী সুবিধা অসুবিধার সম্মুখীন হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকছে তা কয়েকটা পয়েন্ট আউটের মধ্যে দিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছি। ধরুন, কোনো একজন প্রাথমিক শিক্ষক কোনো আপার প্রাইমারি স্কুলের জয়েনিংয়ের ক্ষেত্রে কী প্রসিডিওর মেনটেন করবে এই সংক্রান্ত বিষয় কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত চোখে পড়েনি। অর্থাৎ প্রাইমারি সেকশনে চাকরি করছেন, হঠাৎ করে আপার প্রাইমারিতে তিনি ডাক পেয়ে গেছেন, স্কুল চুজ করে ফেলেছেন, সেক্ষেত্রে আপার প্রাইমারিতে তিনি আসতে চাইছেন, সেক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কোনো নির্দেশিকা অনুযায়ী তিনি যে এগোবেন সেরকম কোনো গাইডলাইন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চোখে আসেনি। কিন্তু কিভাবে এই রেজিগনেশান দিয়ে, অর্থাৎ সেখানে আপনি পদত্যাগ করে নতুনভাবে জয়েনিং করবেন আপার প্রাইমারি সেকশনের ক্ষেত্রে, কিছু তথ্যাদি এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো যতটুকু আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি এই বিষয়ে শুভ স্যারকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হচ্ছে, ধন্যবাদ জানাতে হচ্ছে এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে। এবং এই বিষয়ে জানিয়ে রাখি যে রেজিগনেশন দেওয়ার ডেট থেকে 1 মাস পূর্বে অ্যাপয়েন্টমেন্ট অথরিটিকে প্রিয়র ইন্টিমেশন দিতে হয় এবং তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু লাস্ট মান্থের স্যালারি ফরফিট করতে হয় না। এই নিয়ে বিভিন্ন ডিপিএসসির আলাদা নিয়মকানুন কিন্তু থাকলেও থাকতে পারে, এই বিষয়টি আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। আবার অনেক সময় 1 মাস পূর্বে পিরিয়ড ইন্টিমেশন দিয়ে রাখলেও লাস্ট মান্থ স্যালারি ফরফিট করতে হয় অনেক ডিপিএসসিতে, যেগুলো ইললিগাল। তো ডিপিএসসি ওয়াইজ এগুলো কী হবে না হবে সেটা পরের বিষয়। তো এই বিষয়টি একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেনশন আছে এবং সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যাদিও রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, যে প্রিয়র ইন্টিমেশনে অ্যাড্রেস করতে হবে টু দ্য চেয়ারম্যান থ্রু দ্য প্রপার চ্যানেল, এই বিষয়টি মাথা রাখবার জন্য চেষ্টা করবেন। এর পাশাপাশি রেজিগনেশন লেটারেও সেম অ্যাড্রেস কিন্তু করবেন, এই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। রেজিগনেশন দেওয়ার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেওয়ার সময়সীমার মধ্যে জয়েন করতে পারবেন, এটাও আপনাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। এর পাশাপাশি বলা দরকার যে পরবর্তীতে আপনি যে কোনো দিন এই জবের প্রভিডেন্ট ফান্ডের ফাইনাল উইথড্রর জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন, এটাও কিন্তু মাথায় রাখতে হবে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে। এবার আমরা চলে আসছি যে 2010 থেকে 2017-এর মধ্যে যারা প্রাইমারি টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অর্থাৎ প্রায় 6 থেকে 7 বছর চাকরি হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আপার প্রাইমারি সেকশনে জয়েন করা ঠিক হবে কি হবে না, অর্থাৎ যে সুবিধা অসুবিধার কথা আপনারা থাম্বনেইলে প্রথম থেকেই দেখতে পাচ্ছেন। তাদের ক্ষেত্রে কিছু পয়েন্ট কিন্তু উল্লেখ করছি। অবশ্যই শুভ স্যারের ক্ষেত্রে তথ্য যা আমরা পেয়েছি, তার উল্লেখিত তথ্য তা কিন্তু অবশ্যই কার্যকরী, তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে হচ্ছে। তো প্রথমত স্যালারি লস হবে, কারণ অর্ডার 269-AC প্রাইমারি ডেটেড 16/4/1996 অনুযায়ী থাকলেও কন্টিনিউশন বা পে প্রোটেকশন কোনোটাই পাবেন না। কেস করার এখন কিন্তু আর সময় নেই, এই বিষয়টি মাথায় রাখবার জন্য চেষ্টা করবেন। আর কোর্ট কেস করেও কিন্তু কেউ পায়নি এর পূর্বে, তাই আপনারা কি ডিসিশন নেবেন না নেবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয়ত খেয়াল রাখবেন যে আপনি আপনার ক্ষেত্রে এক্সিস্টিং জবে এবং কলিগদের সঙ্গে কাজ করে স্যাটিসফাইড কিনা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ জব স্যাটিসফ্যাকশান, কলিগ স্যাটিসফ্যাকশান একটা ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে অত্যন্ত বড় ব্যাপার। তৃতীয়ত একটা বড় বিষয় হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়দের ক্ষেত্রে 6, 7, 10, 12 বছর 14 বছরের কাছাকাছি চাকরি হয়ে গেছে, যেহেতু কন্টিনিউশন হচ্ছে না, তাই সার্ভিস পিরিয়ডের একটা বিরাট ফ্যাক্টর এবং সেক্ষেত্রে পেনশন এবং গ্র্যাচুইটির ক্ষেত্রে
হিউজ লস হবে, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। আশা করি শুভবুদ্ধি সম্পন্নরা এই হিউজ লসের দিকে যাবেন না বা এই ধরনের কোনো ফাঁদে পা দেবেন না। এই লসটা এখন ডেজিগনেশনের ফাঁদে পা দিয়ে ওভারকাম করে নিলেও রিটায়ারমেন্টের পরে কিন্তু আর কিছু করার থাকবে না, সেটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। চতুর্থত, যদি বাড়ির কাছাকাছি পান আপনার স্কুল তবে তো ঠিক আছে, যদি খুব দূরে হয় তবে কিন্তু অ্যাডজাস্ট করতেও একটা প্রবলেম দেখা দিতে পারে। জব স্যাটিসফ্যাকশান, জব প্লেসের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু সমস্যা হলেও হতে পারে। তো হাই স্কুলগুলোতে নানান ধরনের ব্যাপার থাকে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, এটার বিস্তারিত উল্লেখ করার দরকার নেই। যেহেতু প্রাইমারি সেকশন ছেড়ে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে তিনি তো ইন সার্ভিস, তিনি বিষয়গুলো বোঝেন। এছাড়াও যদি আর যদি কোনো জুনিয়র স্কুলগুলোতে পেয়েও থাকেন তবে কয়েকদিন পরই আপনাকে চার্জ নিতে হয়তো হতেও পারে, সেক্ষেত্রে যেখানে অ্যাকাউন্ট অপারেটর হিসাবে এসআই স্যার মহাশয়রা থাকবেন বা থাকেন, ওনাদের ক্ষেত্রে স্কুলের বিভিন্ন উইথড্রর ক্ষেত্রে টাইমের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম হলেও হতে পারে। যদি চার্জ নিতে হয় তাহলে অবস্থাও কিন্তু অন্যরকম গিয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি পে কমিশনে কেবলমাত্র আপার প্রাইমারির নয়, যতটুকু জানা যাচ্ছে প্রাইমারি টিচারদের স্যালারিও ইনক্রিজ হয়, এটা যারা বলছেন তাদের জন্য। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। কিছু সম্ভাব্য সুবিধা অসুবিধার কথা এখানে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। সব ক্ষেত্রে এগুলো যে খেটে যাবে বা অফিসিয়ালি হয়ে যাবে তাও নয়, কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে বা ওভারকাম করার কিন্তু জায়গা থাকলেও থাকতে পারে। যেটুকু নলেজ আমাদের ছিল, যেটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি শুভ স্যারের তথ্যের মধ্যে দিয়ে, ততটুকুই কিন্তু আমরা প্রোভাইড করবার জন্য চেষ্টা করলাম। তাহলে বন্ধুরা, সব ক্ষেত্রেই পরবর্তী সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আপনাদের কাছেই। ইন সার্ভিস যে সমস্ত বন্ধুরা রয়েছেন, যে যারা প্রাথমিকে বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন, তো প্রাথমিকে ভালো জায়গায় কর্মরত অবস্থায় থাকলে আপারে আসার ক্ষেত্রে কী সুবিধা অসুবিধা থাকতে পারে আপনারাও কিছু একটু তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন, আপনারাও কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। আবার একজন প্রাথমিকে চাকরি করার ক্ষেত্রেও যদি সেই জায়গাটি ভালো জায়গায় থেকেও তিনি না আসেন তবে কিন্তু অন্যজনও সুযোগ পেতে পারে। তো সব মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে সুবিধাও থাকবে অসুবিধাও থাকবে, সব কিছুকে নিয়েও এগোতে হবে এবং সার্বিক পরিস্থিতিকে মাথায় রেখেই কিন্তু এগোতে হবে। এইটুকু আপাতত আপনাদের মাঝখানে এই সংক্ষিপ্ত তথ্যের মধ্যে দিয়ে তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বাকিটা আপনাদের ডিসিশনের উপরে। আপনার ভালো উপস্থিতি বা এক জায়গায় যে আপনি চাকরি করছেন, ফলত আপনার না আসার কারণে যদি অন্যজন সুবিধা পায় সেটা তো বড় একটা মানবিকতার দিক হবে, কারণ দীর্ঘ সময় ধরে অনেকেই কিন্তু যোগ্য হয়েও বঞ্চিত হয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে তার উচ্চতর ভালো স্থানে যাওয়ার, যদিও সেটা তার লিগ্যাল রাইট, অবশ্যই তারা সেটা করতেই পারেন। তবে আপাত দৃষ্টিতে যে সমস্ত বার্তা উঠে এলো সেইগুলো তথ্য সংগ্রহের উপর নির্ভর করেই কিন্তু আমরা তুলে ধরার জন্য চেষ্টা করলাম। এক্ষেত্রে সব পয়েন্টেই যে একেবারে শিলমোহর পড়বে তেমনও নয়, কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। হতে পারে প্রাইমারি সেকশনে চাকরি করার সময় আপনার জব স্যাটিসফ্যাকশান ছিল না, আপার প্রাইমারি সেকশনে আসার পরেও বহু প্রেশার সত্ত্বেও আপনি জব স্যাটিসফ্যাকশান পেয়েছেন, এটাও হতে পারে। কলিগ বৈষম্য থাকলেও হয়তো আপারে আসার পরে কলিগ বৈষম্য দূরীভূত হয়েছে, নানানভাবে কিন্তু এই ইস্যুগুলো উঠে আসতে পারে। সব ক্ষেত্রে সবটি কিন্তু পরিস্থিতির উপর পরিপ্রেক্ষিতে উঠে আসে। তো যেটুকু খবর সংগ্রহ করতে পারলাম এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।